আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো সংবহন তন্ত্র। দেখো এখানে লেখা আছে কি সং, তারপর আছে হলো বহন, তারপর আছে তন্ত্র। এখন দেখি একটা শব্দের তিনটা মিনিং হয়, দেখি কি হয়। তো সং মানে বোঝাচ্ছে হলো কি সঙ্গে, তাহলে সং দ্বারা কি বোঝাচ্ছে? সং দ্বারা বোঝাচ্ছে হলো সঙ্গে বা যুক্ত। বহন দ্বারা বোঝাচ্ছে কি কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া, কোনো কিছুর সাথে নিয়ে যাওয়া। তাহলে বহন দ্বারা বোঝাচ্ছে কি কোনো কিছুর সাথে করে নিয়ে যাওয়া বা বহন করা আর কি। আর তন্ত্র তো আমরা জানি যে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, তাই অঙ্গগুলো সমষ্টি মিলে যেটা হয় সেটা কি আমরা বলতেছি কি তন্ত্র। আর এই সংবহন তন্ত্রকে আমরা বলতেছি কি ভাস্কুলার সিস্টেম। তো এখন আমরা দেখি যে সংবহন তন্ত্র মূলত কি বহন করে নিয়ে যেতে পারে। তো দেখো আমাদের শরীরে যে আমরা এই যে রক্ত আছে, আমাদের শরীরে তো সাধারণত রক্ত থাকে, এই রক্তগুলো কি করে আমাদের সারা শরীরে পুষ্টি উপাদানগুলো নিয়ে যায়, হরমোনগুলো নিয়ে যায়, সাথে কি অক্সিজেনগুলো নিয়ে যায়। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা কি তোমার প্রথমে ফুসফুস, তারপর হৃৎপিণ্ডে যায়, তারপর রক্তের মাধ্যমে সম্পূর্ণ শরীরে এটা কি করে সাপ্লাই করে। তে এই যে অক্সিজেন যুক্ত রক্ত প্লাস হরমোন প্লাস পুষ্টি উপাদানগুলা, এগুলো কি বহন করে? রক্ত। তো রক্ত কোন অংশটা বহন করে? এটা অংশটা বহন করা হলো ধমনী। যেটা তোমার হৃৎপিণ্ড থেকে বের হয় সেটাকে আমরা বলতেছি কি ধমনী। তাহলে ধমনী কি করে? এগুলো বহন করে নিয়ে যায়। এবং এই যে আমরা যে বাইরে কার্বন ডাইঅক্সাইড গুলো ছাড়ি বা বর্জ্য পদার্থ গুলো ধরো কিডনির মাধ্যমে বা বাইরে যে আমরা বের করে দেওয়া হয়, সেটা কার কাজ? সেটা হলো কি তোমার হলো শিরার কাজ। তাই কার্বন ডাইঅক্সাইড প্লাস বর্জ্য পদার্থ, তো এগুলা কে ত্যাগ করে দেয়? এগুলো শিরার মাধ্যমে বের হয়ে যায়। তো এই যে দেখো, তো এই যে ধমনী প্লাস শিরা যে কাজগুলো করতেছে, এটা কিসের মাধ্যমে করতেছে? রক্তের মাধ্যমে করতেছে। তো রক্ত যখন চলা শুরু করে তার সাথে কি করে? অক্সিজেন প্লাস হরমোন প্লাস পুষ্টি উপাদান শরীরে নিয়ে যায়। আবার রক্ত যখন চলা শুরু করে তারপর পাশাপাশি কি করে? কার্বন ডাইঅক্সাইড প্লাস বর্জ্য পদার্থ কি করে শরীরের বাইরে কি করে দেয়? বের করে দেয়। তা আমরা এর দ্বারা বুঝতে পারি কি যে কোনো কিছু সংবহন মানে কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া, তার মানে কি যে রক্তের মাধ্যমে রক্ত সে শুধু একা যায় না, সাথে কি এগুলো বহন করে নিয়ে যায়। এই জন্য আমরা বলতেছি হলো সংবহন তন্ত্র। যদি রক্ত বহন করে নিয়ে যায় তাহলে আমরা বলি রক্ত সংবহন তন্ত্র। যদি পানির দ্বারা নিয়ে যায় তাহলে আমরা তখন কি বলি? পানি সংবহন তন্ত্র। তাহলে এই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি রক্ত সংবহন তন্ত্র। আর যদি পানির মাধ্যমে নিয়ে যেত তাহলে এটাকে আমরা কি বলতাম? পানি সংবহন তন্ত্র। তা আমরা এতটুকু অংশ বুঝতে পারছি যে সংবহন তন্ত্র জিনিসটা কি। তা আমরা প্রথমে দেখবো ওখানে লেখা আছে হলো কি নালী তন্ত্র। আসলে নালী তন্ত্র শব্দ দ্বারা কি বোঝায় এটা আমরা দেখি এখন। দেখো আমরা যদি পর্ব ১ পরিফেরার দিকে তাকাই, সেখানে একটা প্রাণী আছে, সেটার নাম হলো কি স্পঞ্জ। তো স্পঞ্জ প্রাণীটা দেখতে কেমন এটা আমি আগে দেখাচ্ছিলাম, তাও আবার দেখাই। ধরো এটা হলো একটা স্পঞ্জ, অর্থাৎ স্পঞ্জটা দেখতে এরকম, মাঝখানে কি থাকবে? ছিদ্র থাকবে, এই যে ছিদ্র। তো এই ছিদ্রগুলোতে কি করে? এই ছিদ্রগুলোতে কি করে? পানি প্রবেশ করে। দেখো এই ছিদ্রগুলোতে কি করে? পানি প্রবেশ করে। এবং আমরা পূর্বে দেখছি যে যে এখানে তোমার ফ্লাজলা থাকে, এগুলো কি নাড়া দেয়, এভাবে পানিগুলো বের হয়ে যায়। পানি কি করে? বের হয়ে যায়। তো দেখো যখন এই যে প্রাণীটা যখন মনে করো তার নিজের কাজে বা কাজগুলো যখন করে, তখন দেখা যায় যে এই যে পানিগুলো যে প্রবেশ করতেছে, আসলে কি শুধু শুধু পানি প্রবেশ করে না, এর সাথে কি প্রবেশ করে? এর সাথে প্রবেশ করে তোমার হলো শুক্রাণু প্লাস পুষ্টি উপাদানগুলো। কারণ শুক্রাণুগুলো তাদের মাধ্যমে কি করবে? তোমার মনে করো যৌন প্রক্রিয়া করবে বা যেটা করুক না কেন সেটা হবে, শুক্রাণু সেটা কাজ করে, তার একটা বংশগতি পরম্পরা করতে থাকবে আর কি। আর পুষ্টি উপাদান কি করবে? তাদের নিজের দেহে কি করবে? খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। তাহলে আমরা দেখতেছি কি এখানে এক্ষেত্রে শুক্রাণু প্লাস পুষ্টি উপাদান কার মাধ্যমে যাচ্ছে? পানির মাধ্যমে যাচ্ছে। কিসের মাধ্যমে যাচ্ছে? পানির মাধ্যমে যাচ্ছে। তাহলে পানির মাধ্যমে কি যায়? শুক্রাণু প্লাস পুষ্টি উপাদান। শুধু কি পানি একা যাচ্ছে? না, পুষ্টি উপাদান যাচ্ছে। এই জন্য আমরা এটাকে বলতেছি হলো পানি সংবহন তন্ত্র। এটাকে আমরা কি বলি? পানি সংবহন তন্ত্র। কিন্তু দেখো এগুলা কি হয় একটা নালীর ভিতরে, এখানে আমরা যদি আগে আরো ডিপলি আগে দেখবো, এখানে নালী আছে, এখানে নালী আছে, এগুলো কি নালীর ভিতর দিয়ে প্রবেশ করতেছে। যেহেতু নালীর ভিতর দিয়ে প্রবেশ করতেছে এবং তোমার এটা পানি যেহেতু
হচ্ছে পানির মাধ্যমে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা তো বলতে পারি পানি সংবহনতন্ত্র। তার পাশাপাশি আমরা যেহেতু পরিবাহীরা পর্বন, কারণ এটা কি, এটা এক কোষী থেকে বহুকোষীতে রূপান্তর হতে হতে এই তোমার পরিবাহী পর্বটা সৃষ্টি হয়। তো এটাকে আমরা পানি সংবহনতন্ত্র বলবো না, পানির সাথে বহন হচ্ছে তারপর এটাকে আমরা পানি সংবহনতন্ত্র না বলে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ক্যানাল সিস্টেম। এটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম না, ধরো এটাকে মনে করো পানি সংবহনতন্ত্র বলা বাদ দিয়ে এটাকে বলতেছি আমরা কি নালীতন্ত্র, একই কথা। তাহলে এটাকে আমরা পানি সংবহনতন্ত্র না বলে আমরা কি বলতেছি, তোমার নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। তাহলে পরিফেরাকে আমরা কি বলি, নালীতন্ত্র বলে থাকি বা ক্যানাল সিস্টেম বলে থাকি। আচ্ছা ভাই, তাহলে পানি সংবহনতন্ত্র কোনটাকে বলা হয়? দেখো, একাইনোডার্মাটা নামক একটা পর্ব আছে, সেখানে আমরা তারা মাছ পড়বো। সেই তারা, এটা আমরা মিশিয়ে দিই যে সেখানে আমরা কি বলবো, একাইনোডার্মাটাতে। একাইনোডার্মাতে একটা তারা মাছ আছে, তারা মাছগুলো দেখতে এরকম 1 2 3 4 5 5টা। আমরা কিন্তু অরীয় প্রতিসম মানে আমরা প্রতিসাম্যতার মধ্যে পড়ছিলাম পঞ্চরীয় প্রতিসাম্য, সেখানে আমরা একাইনোডার্মাটা দেখছিলাম। এই যে এটা হলো পঞ্চরীয় প্রতিসাম্যের মধ্যে পড়তেছে। তো এখানে আমরা দেখবো এটাকে 5 ভাগে ভাগ করা যায়। পাশাপাশি মনে করো এটা কি পানির সবচেয়ে বেস্ট উদাহরণ এটাই হচ্ছে যে তোমার একাইনোডার্মাটা প্রাণীগুলা এখানে এখানে কি হয়, পানি সংবহনতন্ত্র ভালো করে হয়। এবং এটাকে আমরা যদি জুম করি তখন আমরা দেখবো একাইনোডার্মাটা, এটাকে যদি আমরা একটু অংশ জুম করি তখন আমরা দেখবো এখানে একটা অংশ, দেখো এই অংশটা এভাবে দেখা যায়। তো এরকম একটা অংশ বিশেষ এভাবে দেখা যায়, বুঝছো? এই যে এভাবে একটা অংশ বিশেষ আমরা এখানে দেখতে পারি, এভাবে একটা কিছু অংশ দেখা যায়। তো আমরা দেখতেছি যে তোমার এটা বাইরে থেকে যেটা বহন করে সেটাকে আমরা বলছিলাম কি, পানি বহন করে। পানি বহন করে, এই পানিটা যে বহন করে বিশেষ একটা ফিটের মাধ্যমে বহন করে, তাকে বলতেছি আমরা কি, টিউব ফিট। এটাকে আমরা বলতেছি কি, টিউব ফিট। আর এর ভিতর দিয়ে কি পানি প্রবেশ করে। এই পানি শুধু কি পানি প্রবেশ করে না, এর সাথে কি করে তোমার হলো শুক্রাণু প্লাস পুষ্টি উপাদান এগুলো সুন্দরভাবে পরিবহন করে। দেখো পরিবহনটা সেমই কাজ করে, কিন্তু এটাতে দেখা যাচ্ছে আরো আধুনিকভাবে বা আরো অনেক উন্নতভাবে এগুলো বহন করে থাকে। এবং এটা বহন করে কি করে, সারা শরীরে বহন করে দেয়, এভাবে সারা শরীরে বহন করে দেয় এবং পরবর্তীতে বর্জ্য পদার্থগুলো আবার এদিক দিয়ে আবার বের করে দেয়। তো এই যে প্রবেশ করতেছে বাইর করে দিচ্ছে, এটাকে আমরা বলতেছি তোমার হলো টিউবফিটের মাধ্যমে দিচ্ছে, বাইর করে দিচ্ছে এবং পানি আছে উপস্থিতি, এই জন্য এটাকে আমরা বলতেছি হলো কি, তোমার পানি সংবহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে এটাকে আমরা বলতেছি কি, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো এটা হলো তোমার হলো কি একাইনোডার্মাটা থেকে এটুকু আমরা বুঝে থাকি আর কি। তো দেখো এখানে তোমার এই যে এগুলা, এটাকে যদি তুমি সুন্দরভাবে আঁকাও, দেখো এটা এমন দেখা যায়। 1 2 3 4 5, এই যে 5টা, এই 5টা উপাদানের মাধ্যমে কি করে সারা শরীরে প্রবেশ করে আবার বের করে দেয়। তো এইভাবেও তোমার কি করা হয়, এভাবে অঙ্কন করা হয়ে থাকে। তো এটা দরকার নাই এভাবে বোঝা, যেটুকু যেটুকু বলছি এতটুকু জানলেই হয়ে যাবে। তা আমরা এখন দেখলাম কি, তোমার হলো এটা কি একাইনোডার্মাটা বা একটা নালীতন্ত্র দেখতে কেমন, ক্যানাল সিস্টেম, পানি সংবহনতন্ত্র দেখতে কেমন সেটাও দেখলাম। এখন আমরা দেখব তোমার রক্ত সংবহনতন্ত্রটা কেমন। যে পানি সংবহনতন্ত্র আমরা বুঝতে গেলাম, এখন আমরা দেখব কি রক্ত সংবহনতন্ত্রটা দেখতে কেমন। মূলত দেখো রক্ত সংবহনতন্ত্রটা মূলত দুই ভাগে হয়, একটা হলো মুক্ত, একটা হলো বদ্ধ। মুক্তকে বলা হয় আমরা ওপেন, আর বদ্ধকে বলতেছি আমরা ক্লোজ। তো এই যে আমরা যদি রক্ত সংবহনতন্ত্র বুঝতে চাই, একটা সিম্পল একটা জিনিস দেখো, আমাদের হার্ট, ধরো এটা একটা হার্ট, হার্টে কয়টা অংশ, এই যে 4টা অংশ। এবং এই হার্টে যা কিছু আসে এটা কই থেকে আসে, এই যে ফুসফুস থেকে আসে না, তো যে একটা ফুসফুসের অংশ বিশেষ, এই যে ফুসফুস। এই ফুসফুস থেকে কি হার্টে আসে, কি আসে, অক্সিজেন আসে। এবং অক্সিজেন যখন আসে তারপর কি হয়, আমাদের সারা শরীরে তার প্রবেশ করায়। তো এই যে রক্তের ভিতর দিয়ে এটা কি, বাম নিলয় থেকে কি হয়, তোমার বের হয়ে গেল ধমনীটা। তো ধমনীটা বের হয়ে এটা যাচ্ছে। তো এখানে কি আছে, এখানে আছে কি অক্সিজেন প্লাস হরমোন প্লাস পুষ্টি উপাদানগুলো আছে। এখানে আসে কি হবে, এখানে দেখো এই যে এখানে এখানে কি আছে, কোষিক জালিকা আছে, অনেকগুলো কোষিক জালিকা আছে, রক্তনালিকাগুলো এখানে অনেকগুলো হয়ে
কোষিক জালিকা তৈরি করে। তো এখানে এসে কি করে অক্সিজেন প্লাস হরমোন প্লাস পুষ্টি উপাদান এগুলো কি হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো কি হয় শরীরের ভিতরে দিয়ে দেয় এবং তারপরে কি করে রক্তগুলা আবার পুনরায় এটা কি হয় এইভাবে তোমার কি ডান অলিন্দে এসে প্রবেশ করে, ডান অলিন্দে এসে প্রবেশ করে। আমরা এখানে দেখব যে তোমার এই যে অক্সিজেন প্লাস হরমোন প্লাস উপাদান এখানে এখানে কি হয় ধমনীতে আসে আসে কোষিক জালিকার ভিতর দিয়ে যখন বের হয়ে যায় তখন এখানে কি হয় এগুলো পুষ্টি উপাদান সব দিয়ে দেয় এবং এই যে তোমার এখান থেকে যে বর্জ্য মানে এখান থেকে যে ধরতে গেলে কি বিষাক্ত পদার্থ যেমন কি কার্বন ডাই অক্সাইড প্লাস বর্জ্য পদার্থগুলা এগুলা কি করে শিরার মাধ্যমে এই যে এখানে ডালনিতে চলে আসে এবং ডালনিতে চলে আসার পর এখানে কি হয় এই দিক দিয়ে আবার কি হয় ডাল নিলয়ে চলে আসে এবং আসার পর এটা ফুসফুসে এই যে বের করে দেয় এবং ফুসফুস কি করে এই যেখানে আবার রক্ত জালিকা আছে মানে এখানে তাদের জালিকা আছে ফুসফুসে এখানে জালিকা আছে এইভাবে প্রবেশ করে দেয় এবং তারপরে এটা কি হয় আমাদের বাইরে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে এবং পরবর্তীতে যে কার্বন মানে অক্সিজেন যে আসতেছে এই অক্সিজেনটা কি হয় এই যে বাম অলিন দিয়ে আবার অক্সিজেন এই যে প্রবেশ করতেছে আর এইভাবে আবার মনে করে এখানে অক্সিজেন আসে আবার এইভাবে পুনরায় নিয়মটা চলতে থাকে। এই যে নিয়মটা চলতে থাকতেছে এটা দেখো এটা কিন্তু দেখো একটা প্রক্রিয়ার মাধ্যমে চলতেছে। ধরো এটা একটা রাস্তা, ধরো এই যে এটা যদি আমরা একটা বলি এটা দেখো এটা কিন্তু এরকম একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে ঘুরতেছে আবার এই রাস্তা দিয়ে ফিরে আসতেছে। তো এই যে যাচ্ছে ফিরে আসতেছে আবার ওই একই প্রক্রিয়া ঘুরতেছে। এটা কি বাইরে কোথাও যাচ্ছে বাইরে কি বাইরে বের হয়ে আসতেছে তা না, এটা কি বাইরে বের হয়ে আর একটা রাস্তা সৃষ্টি করতেছে তা না, আর একটা রাস্তা সৃষ্টি করতেছে না এবং একই প্রক্রিয়া হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলতেছি যেহেতু একটা বদ্ধ এটা বাইরে কোথাও যেতে পারতেছে না এই জন্য এটাকে আমরা বলতেছি হলো বদ্ধ সংবহনতন্ত্র। আর বদ্ধ সংবহনতন্ত্র এটা হলো বেস্ট একটা উদাহরণ। এই বদ্ধ সংবহনতন্ত্র উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি অ্যানিলিডা এবং কর্ডাটা। আমরা তো কর্ডাটা পর্বের মধ্যে পড়ি, তো অ্যানিলিডা পর্ব এবং কর্ডাটা পর্ব কি হয় এই যে তোমার হলো কি বদ্ধ সংবহনতন্ত্র ঘটে থাকে। তো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কই হয় তোমার হলো অ্যানিলিডা এবং হলো কর্ডাটা এইখানে হয় থাকে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। আমরা যদি এটা সুন্দরভাবে বুঝে থাকি এখন আমরা তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই এটা হলো কি ওপেন, কি বুঝাবো ওপেনটা। দেখো ওপেনে কি হয় এটা একটা ঘাস ফড়িং, কি বললাম এটা একটা ঘাস ফড়িং। এই ঘাস ফড়িং এর 7টা হৃৎপিণ্ড আছে, যে 1টা 2টা 3টা 4টা এভাবে 7টা হৃৎপিণ্ড থাকে। তো এইগুলা দেখতে দেখো এদের রক্তচাপ একটু কম হয়ে থাকে এবং এগুলো কি বদ্ধ না। দেখো এই যে হৃৎপিণ্ড বলতাম বের হয়ে চলে যাচ্ছে ওপেনে ঘুরতেছে এবং ঘুরে ফিরে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে। তার মানে কি এটা হৃৎপিণ্ড থেকে হৃদযন্ত্র থেকে বের আসে। এটা হৃদযন্ত্র কি জন্য বলতেছি এটা দেখতে ফানেল আকৃতির মতো, ওটা হৃৎপিণ্ড কি জন্য বললাম কারণ ওটা দেখতে পিণ্ডাকারের ভিতর এই জন্য ওটা বলতেছি হৃৎপিণ্ড। আর এটা দেখতে ফানেলের মতো একটা যন্ত্রের মতো এই জন্য একে বলতেছি আমরা হৃদযন্ত্র। তো এটাকে আমরা দেখবো যে এই রক্তগুলা বের হয়ে আসে এবং আসার পর এগুলা কি প্রক্রিয়াগুলো ঘটতে থাকে এবং পুনরায় আবার চলতে থাকে। এই যে চলার যে প্রক্রিয়াটা এটা কি ভিতরে হচ্ছে না এটা বাইরে হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি ওপেন রক্ত সংবহনতন্ত্র বা তোমার হলো কি মুক্ত রক্ত সংবহনতন্ত্র। এটাকে বলতেছি কি মুক্ত রক্ত সংবহনতন্ত্র। এখানে আমরা দেখবো এখানে কি কি হয়। এখানে মূলত কি হয় দেখো এখানে আমার আছে ধমনী শিরা আছে কোষিক জালিকা আছে হৃদযন্ত্র আছে। তাহলে এখানে হৃদযন্ত্র আছে ধমনী শিরা আছে ধমনী শিরা কোষিক জালিকা এবং একটা জিনিস আসে সেটা হলো কি হিমোসিল মানে কি রক্ত গহ্বর। মানে কি এখানে যে বের আসে একটা গহ্বরের মধ্যে তো রক্ত থাকে এই জন্য এটা বলতে চাই হিমোসিল। তাহলে হিমোসিলটা জিনিসটা কি হিম মানে হলো রক্ত হিমোসিল এবং কি হিমোসিল হিম মানে কি রক্ত বোঝাচ্ছে এবং সিল মানে গহ্বর বোঝায়। এর আগে বলে দিয়েছি ক্যাভিটি অংশটা। তাহলে হিমোসিল জিনিসটা দ্বারা বোঝাচ্ছিল কি রক্ত গহ্বর। তাহলে আমরা বলতে পারি যে হিমোসিল জিনিসটা কি রক্তটা একটা গহ্বরের মধ্যে থাকে এই জন্য বলতেছি হিমোসিল এবং এই মুক্ত রক্ত সংবহনতন্ত্র এভাবে হয়ে থাকে এবং এগুলো থাকে। আর যদি আমরা বদ্ধ রক্ত দেখি বদ্ধ রক্তের ক্ষেত্রে আমরা দেখি সেখানে কি থাকে হৃৎপিণ্ড ধমনী শিরা কোষিক জালিকা এটা কি থাকে এখানে থাকে হলো তোমার বদ্ধ।
আর সাধারণত তুমি যদি এখানে ধমনী শিরা যদি এটা না বলো, এখানে তো এই কোষিক জালিকা এটা না বলে এটা কি বলতে পারি কি আমরা রক্তনালিকা বলে থাকি, রক্তনালিকা। এটা দিলে বেস্ট হয়, ভালো হয় আর কি, রক্তনালিকা দিলাম তাই এটা ভালো। তো এভাবে হয় কি, এটা বদ্ধ এবং রক্ত সংবহনতন্ত্র এবং মুক্ত রক্ত সংবহনতন্ত্র এভাবে হয়ে থাকে আমাদের। তো আমরা যদি এইটুকু অংশ বুঝে থাকি তাহলে আমরা প্রথম থেকে আরেকবার একটা রিভিশন দিই, সেটা হলো কি যে নালীতন্ত্র মানে কি, পানি যেখানে উপস্থিত থাকবে সেটাকে বলতেছি হলো ক্যানাল সিস্টেম। পানি উপস্থিত থাকবে কিন্তু একটু উন্নত, এই জন্য একটা বলতেছি পানি সংবহন তন্ত্র। তো এই যে নালীতন্ত্র পানি সংবহন তন্ত্র, এই দুটো জিনিসটা কই হয়ে থাকে, এটা পরিফেরা আর হলো একাইনোডার্মাটা, একাইনোডার্মাটাতে হয়ে থাকে। আচ্ছা, আর এটা তো হলো ব্যতিক্রম, রক্ত সংবহন তন্ত্র, দুটা জিনিস বুঝে দিলাম। তো এর আর্থ্রোপোডা এবং মলাস্কাতে কি হয়, মুক্ত সংবহন তন্ত্র হয়ে থাকে। এর ভিতরে মলাস্কাতে হয় কি, অর্ধমুক্ত হয়ে থাকে। তো এই ছিল হলো তোমার নালীতন্ত্র, পানি সংবহন তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র একটু বিস্তর আলোচনা। এখন আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো, একটা হলো খণ্ডকায়ন আর একটা হলো অঞ্চলায়ন। তো অঞ্চলায়নকে বলা হয় ট্যাগমাটাইজেশন। তো আমরা আগে অঞ্চলায়ন জিনিসটা বুঝি। ধরো একটা আমি ঘাস ফড়িং নিলাম, তো একটা ঘাস ফড়িংকে দেখতে কেমন লাগে, ধরো এইরকম একটা ঘাস ফড়িং, এরকম একটা পার্ট থাকে ঘাস ফড়িং এর। তাই ঘাস ফড়িং এর তিনটা অংশ থাকে, একটা অংশ হলো মাথা, একটা অংশ হলো বক্ষ, আর একটা অংশ হলো কি উদর। তো এই যে তিনটা অংশ থাকে, যে এটা কি বলা হয় কি, হেড। একটা হলো থোরাক্স পার্ট, আর একটা হলো অ্যাবডোমেন। মূলত এটা কি এক একটা পার্ট না, এক একটা অংশ না, এবং এগুলো একটা অংশ, যেমন মাথাতে অনেক কিছু থাকে, থোরাক্সে বা বক্ষে অনেক কিছু থাকে, এবং অ্যাবডোমেন বা উদরে অনেক কিছু থাকে। তো এই যে এক একটা অঞ্চলে যে অনেক কিছু থাকে, এই অংশটাকে বলা হয় কি আমরা অঞ্চল। একে কি বলি আমরা, অঞ্চল। আর এই যে এক একটা যে অঞ্চল থাকে, এখানে কি দেখতে পারি আমরা, এখানে এই যে সম্পূর্ণ একটা কি অঞ্চলায়ন হিসেবে পার্ট হিসেবে আছে না, এগুলো কি অঞ্চলায়ন, মানে অনেকগুলো অঞ্চল যেখানে বিদ্যমান, সেটাই তো আমরা অঞ্চলায়নের মধ্যে পড়তেছে। তো অনেকগুলো যে অঞ্চলায়ন আছে, এই জন্য একে বলা হয় কি ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন। তো এই যে এক একটা অঞ্চল যে আছে, এক একটা অঞ্চলকে আমরা বলি হলো কি ট্যাগমাটা। কি বলি, এক একটা অঞ্চলকে আমরা কি বলি, ট্যাগমাটা। এই এক একটা অঞ্চলকে আমরা কি বলি, ট্যাগমাটা। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো কি, একটা অঞ্চল যেমন কি আমের দিক দিয়ে বিখ্যাত হলো কি রাজশাহী, দই দিক দিয়ে বিখ্যাত হলো বগুড়া। তো এই যে এরকম যে একটা অঞ্চল, যে একটা টপিক অনুযায়ী যে বিভিন্ন অঞ্চলে যে অনেক খ্যাতি, এটাকে আমরা যেমন অঞ্চলের মধ্যে ফালাই, ঠিক তেমনই প্রাণীদের ক্ষেত্রে এক একটা অঞ্চল, যেমন মাথাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, বক্ষেতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, এবং উদরে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। এই অঞ্চলটাকে যে গুরুত্বপূর্ণ যে কাজ থাকে, এই প্রত্যেকটা সেগমেন্টকে বা প্রত্যেকটা অংশটাকে আমরা বলতেছি কি অঞ্চল। এবং এই সম্পূর্ণ অঞ্চল যেহেতু একটা ডিপার্টমেন্টে ভাগ ভাগ হয়েছে আছে, এবং সম্পূর্ণ অঞ্চলটাকে আমরা বলতেছি আমরা অঞ্চলায়ন, এই জন্য বলে আমরা ট্যাগমাটাইজেশন, যা আমরা ট্যাগমাটার নামে আমরা দিয়ে থাকি। এখন আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো কি খণ্ডকায়ন। আচ্ছা, খণ্ডকায়ন জিনিস দ্বারা আমরা কি বুঝতেছি, যে খণ্ডক হিসেবে থাকবে, কি থাকবে, খণ্ডক হিসেবে থাকবে। ধরো একটা ঘাস ফড়িং নিলাম, তো একটা ঘাস ফড়িং, ধরো এর একটা ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং এর কি একটা যদি পা দেখি, এই যেরকম, ধরো এটা একটা পা ঘাস ফড়িং এর। তো এই যে এটা একটা খণ্ড, ধরো এটা হলো খণ্ড এক, এটা একটা খণ্ড, এটাকে বলা হয় খণ্ড দুই, এটা একটা খণ্ড, এটাকে বলা হয় কি খণ্ড তিন। এই যে প্রত্যেকটা যে অংশ, এই প্রত্যেকটা অংশকে আমরা বলি কি খণ্ডক। খণ্ডক বলতে আমরা বোঝাচ্ছি, যেহেতু আমরা এই প্রত্যেকটা অংশকে খণ্ডক বলিতে, সম্পূর্ণকে বলা হয় কি আমরা কি খণ্ডকায়ন, যে আমরা প্রত্যেকটা অংশকে ভাগ করতে পারি, পার্ট অনুযায়ী নিতে পারি। যেহেতু একটা ভাগ অনুযায়ী নিতে পারি, এই জন্য বলতে আমরা বলতেছি আমরা কি সেগমেন্টেশন। কি বলি, সেগমেন্টেশন। যেহেতু একটা পার্ট বাই পার্ট আছে, যে পার্ট বাই পার্ট হিসেবে আমরা দেখতেছি, এই জন্য প্রত্যেকটা অংশকে বলা হয় আমরা কি সেগমেন্ট। তাহলে আমরা দেখলাম কি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলের যেখানে দেখলাম ওটাকে বলা হয় আমরা কি ট্যাগমাটা, আর এটাকে আমরা বলতে কি সেগমেন্ট। তাহলে এই প্রত্যেকটা অংশকে আমরা কি বলি, সেগমেন্ট বলে থাকি। তো সেগমেন্টেশন
বা খণ্ডকায়নকে আমরা যদি আরেকটু যদি একটু ডিপলি দেখি, দেখো খণ্ডকায়নকে যদি আমরা গ্রিক দেখি, গ্রিকে কে বলা হয় কি, খণ্ডকায়নকে বলা হয় কি, এক সেগমেন্টেশনকে বলা হয় কি মেটামারিজম। কি বলা হয়? মেটামারিজম। মেটামারিজম থেকে এটাকে বলা হয় হলো মেটামেয়ার। তাহলে খণ্ডকায়নকে আমরা কি বলি? মেটামেয়ার। এই দেখো মেয়ার, আমরা কি আগে বলছিলাম কি, আমরা মেয়ার দ্বারা বুঝাচ্ছিলাম কি পৃথক পৃথক অংশ। যেমন ব্লাস্টোমেয়ার যখন পড়ছিলাম, ওখানে মেয়ার শব্দটা বুঝছিলাম কি পৃথক পৃথক যে অংশ। ঠিক তেমনি যেখানে একটা পৃথক অংশ, এখানে একটা পৃথক অংশ, এখানে একটা পৃথক অংশ, এই জন্য একে বলা হয় কি আমরা কি মেটামেয়ার। তাহলে খণ্ডকায়নকে আমরা সেগমেন্টও বলতে পারি, মেটামেয়ারও আমরা কি বলতে পারি। তো এখানে একটা দেখো, এই যে এটা কি সাধারণত খণ্ডকায়নটা হচ্ছে কোথায়? দেহে হতেছে না, এটা কি একটা সোমাইটে হতেছে। কি হচ্ছে? সোমাইটে। এই সোমাইট থেকে হয় হলো কি সোমা মানে কি দেহ। তাহলে কি এই খণ্ডকায়নটা হচ্ছে কোথায়? সোমাইটে। সোমাইট মানে কি সোমা মানে কি দেহতে হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে খণ্ডকায়নটা কোথায় হচ্ছে? আমাদের দেহেতে হয়ে থাকে। এখন আমি তোমাদের যে টপিকটা দেখাবো, এই টপিকটা যদি একটু বুঝতে পারো, তাহলে তোমাদের আরেকটা টপিক দেখাবো, সেটা হলো যে এই যে খণ্ডকায়নটা যে হচ্ছে, খণ্ডকায়নগুলো কেমন? একটা আছে সমখণ্ডক, একটা হলো অসমখণ্ডক, আর একটা হলো অখণ্ডক। তো এগুলো বোঝার আগে আমি একটা জিনিস দেখাই, যেমন কেঁচো কি অ্যানালিটা পরপ্রাণী, ওদের কি একদম সমান। এরা কারা? অ্যানালিটাতে নিলাম, এটা হলো কি কেঁচো। আরেকটা নিলাম যে আমাদের মানুষ, আমাদের কি মেরুদণ্ড আছে, তো মেরুদণ্ডটা দেখে এরকম, এই যেরকম এরকম, এটা হলো আমাদের মেরুদণ্ড। আর একটা হলো যে পা নিছিলাম, যেমন এটাকে একটা পা, এটা হলো আর্থ্রোপোডা পরপ্রাণী, যা আমরা ঘাসফড়িং এর পা নিছিলাম। তো তিনটে জিনিস আমি যখন পড়াবো, তখন এখানে দেখো এটার থেকে যখন আমি যদি একটা অংশ কেটে নিই, এই কোষটা দেখতে হুবহু একই রকম। ওখানে যেমন নেফ্রিডিয়া নামক আমরা অঙ্গ পাই, এখানে কি নেফ্রিডিয়া আছে। আবার এখান থেকে একটা অঙ্গ যদি নিই, হুবহু একই জিনিস আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি, যে একটা জিনিস যদি আরেকটা জিনিস হুবহু থাকে, তাহলে এটা তো আমরা বলি সমখণ্ডক। তার মানে কি, আমরা এটাকে বলতে পারি কি সমখণ্ডক। এটাকে কি বলি? সমখণ্ডক, যাকে আমরা বলতেছি হোমোনোমাস। আরেকটা জিনিস নিছি, এটা হলো কি মেরুদণ্ড। দেখো এখানে একরকম, এখানে একরকম, আবার এখানে আসে আরেক রকম, যা আমাদের এটা কার ভিতরে পড়তেছে? অসমখণ্ডক। যা আমরা কার ভিতরে পড়ি? অসমখণ্ডক, যাকে বলা হয় আমরা কি হেটারোনোমাস। কি বলি? হেটারোনোমাস। তো হেটারোনোমাস মানে কি অসমখণ্ডক। তাহলে এটা যেটা সমখণ্ডক, এটাতে আমরা কি পাচ্ছি? এটাতে আমরা পাচ্ছি হলো কেচর খণ্ডকায়ন। এটাতে আমরা কি পাচ্ছি? কেচর খণ্ডকায়ন। আর যেটা অসমখণ্ডক, এটা আমরা কি পাচ্ছি? পতঙ্গের খণ্ডকায়ন। পতঙ্গের খণ্ডকায়ন, এটি কার ভিতরে পড়ে? অসমখণ্ডক। আরেকটা আছে কি আমরা অখণ্ডক। অখণ্ডক মানে কি, যে খণ্ডকগুলা কি একরকম নয়, দেখতে এলোমেলো, এটাকে বলতেছে আমরা কি অখণ্ডক। আর অখণ্ডককে বলা হয় কি অ্যাসেগমেন্টাল। কি বলা হয়? অ্যাসেগমেন্টাল। যেমন কি উদাহরণ হিসেবে আছে হলো ঝিনুক আর হলো সমুদ্র তারা। তাহলে এরা কার ভিতরে পড়ে? অখণ্ডকের ভিতরে পড়ে। আমরা খণ্ডকায়নে আমরা আরেকটা জিনিস দেখবো, এখানে দেখা যায় ইন্টারনাল সেগমেন্টেশন, একটা দেখা যায় এক্সটার্নাল সেগমেন্টেশন, একবার বোথও আছে। ইন্টারনাল মানে কি, দেখো আমাদের মেরুদণ্ড কি আমাদের ভিতরে না, একদম ভিতরে, বাইরে দেখা যায় না। এই জন্য এদেরকে বলা হয় কি ইন্টারনাল সেগমেন্টেশন, যাকে বলা হয় আমরা অভ্যন্তরীণ। আর একটা হলো কি এক্সটার্নাল সেগমেন্টেশন, মানে বাইরে যেটা হচ্ছে। যেমন আমরা যদি এই যে ঘাসফড়িং এর পা দেখি, এখানে কি আমরা ভাগ দেখবো, বাইরে থেকে দেখা যায়, এদেরকে ভাগ দেখা যায়। এই জন্য এদেরকে আমরা বলে থাকি কি তোমার হলো খণ্ডকায়ন, এবং এটাকে এক্সটার্নালের ভিতর ফেলে দিচ্ছি। তার মানে আমরা এখান থেকে আমরা যেটুকু শিখলাম, খণ্ডকায়ন এবং অঞ্চলায়ন দ্বারা যা বুঝলাম, একটা অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করে ছোট হলো অঞ্চলায়ন বা ট্যাগমেন্টেশন, আর খণ্ডকায়নের ভিতরে আমরা যা পড়লাম, এটুকু মিলে কি আমাদের এই অধ্যায়টা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আর কি।